অবাধ সুষ্ঠু নির্বাচন আশা ইইউ সহ উন্নয়ন সহযোগীদের। বরিশালে ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। নভেম্বরে আসছে পোস্টাল ব্যালট অ্যাপ। গুজব ঠেকাতে সজাগ থাকার আহ্বান উপদেষ্টার। প্রশাসনের আশ্বাসে শাটডাউন কর্মসূচি স্থগিত রাবি কর্মকর্তা কর্মচারীদের। পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অনড় শিক্ষকরা। কর্মবিরতির প্রতিবাদে শিবিরের মানববন্ধন। পানির চাপে টালমাটাল পদ্মা। চাঁপাইনবাবগঞ্জে একের পর এক ভাঙছে তীর। নদীগর্ভে বিলীন বসতভিটা, ফসলি জমি। দিশেহারা স্থানীয়রা। জরুরি ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ফেব্রুয়ারিতে আসছে পোস্টাল ব্যালট অ্যাপ। এর মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসী ও দেশে জরুরি সেবায় নিয়োজিতরা। তবে গোপনীয়তা রক্ষার চ্যালেঞ্জ রয়েছে বলে স্বীকার করেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন উন্নয়ন সহযোগীরা। চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোট ঘিরে গুজব প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নির্বাচন কোন পদ্ধতিতে, পিআর নাকি আসন ভিত্তিক, এ নিয়ে এখনও দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়েও ঐকমত্য হয়নি তারা। এর মধ্যেই বুধবার দুপুরে বরিশাল নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। বৈঠক শেষে উন্নয়ন সহযোগীরা কথা না বললেও নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন তারা। ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হোক, সেটা আমাদের কাছ থেকে প্রত্যাশা করেছে এবং তারা সেই আমাদের এই অগ্রযাত্রায় তারা সামিল হয়ে আমাদের পাশাপাশি থেকে তারা কাজ করার জন্য আশ্বাস দিয়েছেন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভোট নিয়ে গত দেড় যুগে আস্থার সংকট দূর করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো ফলস সার্কুলেশন, এই দলের পক্ষে সব ভোট যাচ্ছে, এই যে ছবি অমুক তমুক, এইগুলো যাতে না হয়, আমরা যেন এটাকে যেন বিতর্কিত না করি, এটা আমাদের সবার আমানত। নভেম্বরে আলোর মুখ দেখছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। এর মাধ্যমে প্রবাসী ও দেশে জরুরি সেবায় নিয়োজিতরা ভোট দিতে পারবেন। তবে গোপনীয়তার চ্যালেঞ্জ থাকার কথা স্বীকার করেন ইসি সানাউল্লাহ। প্রবাসী ব্যালট ব্যবস্থাটাকে যেন ক্ষতিগ্রস্ত না করে, এটা আপনাদের প্রতি আমাদের একটা অ্যাপিল থাকবে, আপনারা নিশ্চিত করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, এই ব্যালটগুলো যেন গোপনীয়তা রক্ষা হয়, সেটা যেন আমরা সবাইকে উৎসাহিত করি। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের সব জেলা প্রশাসক ও সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় নির্বাচন ঘিরে গুজব প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। কিছুই ঘটে নাই, কিন্তু মিডিয়ায় চলে আসছে, আর এটা দেখবেন প্রচারও কিন্তু খুব তাড়াতাড়ি হতে থাকে। এইগুলির ক্ষেত্রে আমাদের সবারই সজাগ থাকতে হবে এবং সবারই এইটা সহযোগিতা করতে হবে। এবং বাহিনী প্রধানদের দ্বারা আমরা তাদের ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, এই ক্ষেত্রে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসে। ভোটের আগেই সব অস্ত্র উদ্ধার হবে বলেও জানান উপদেষ্টা। অস্ত্রের ব্যাপারে পুলিশের সফলতা অনেক আছে, এরা কিন্তু অনেক অস্ত্র উদ্ধার করছে, তারপরে কিন্তু কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা অপকর্মও করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, ওনাদের সমর্থকরা তো এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন, মৌলিক সংস্কার, ফ্যাসিস্টের দৃশ্যমান বিচার, নতুন সংবিধান ছাড়া জাতীয় নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগারের হল রুমে এনসিপির জেলা ও উপজেলা কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় সভা শেষে একথা বলেন তিনি। বাংলাদেশের কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন সার্জিস। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করার দাবি জানান তিনি। এনসিপি নির্বাচনের পক্ষে, এনসিপির এমন কোনো উদ্দেশ্য নেই যে নির্বাচন পিছাক, কিন্তু আমরা নির্বাচনের পূর্বে আমাদের জায়গা থেকে
দৃশ্যমান বিচার দেখতে চেয়েছি, মৌলিক সংস্কার দেখতে চেয়েছি এবং জুলাই সনদের ভিত্তিতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের যে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটি চেয়েছি। দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। দুপুরে দিনাজপুরের রাজবাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। শারদীয় দুর্গোৎসবে ঝুঁকি বিবেচনায় প্রত্যেকটি মন্দির ও মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান র্যাবের মহাপরিচালক। 31,526টি মন্দিরে এবার এই পূজা উদযাপন হতে যাচ্ছে। তা আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই উৎসবটি যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সবাই আমরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এখানে সশস্ত্র বাহিনী আছে, বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড, র্যাব সবাই মিলে আমরা একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে পূজা সম্পন্ন করার জন্য কাজ করে যাচ্ছি। প্রশাসনের আশ্বাসে 7 কর্মদিবসের জন্য শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এদিকে শিক্ষক লাঞ্ছনার বিচার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এদিকে শিক্ষকদের কর্মবিরতির প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র শিবির। শ্রেণীকক্ষে তালা, থমথমে ক্যাম্পাস, বন্ধ প্রশাসনিক কার্যক্রম। শিক্ষার্থীরা হল ছাড়া এখন অনেকটাই ফাঁকা রাজশাহী বিশ্ববিদ্যালয়। চতুর্থ দিনের মতো বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা শিক্ষকদের। সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আন্দোলন চলছে, সেটা এখনো চলমান আছে, এটা চলবেই, এর কোনো ব্যত্যয় নাই। এদিকে ক্যাম্পাস সচল রাখতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন উপাচার্য প্রফেসর ডক্টর মাইনুদ্দিন। যেহেতু বিশ্ববিদ্যালয়ে একটা প্রক্রিয়ায় চলে গেছে শাস্তিমূলক ব্যবস্থা বা অন্যান্য বিষয়ে, সেজন্য আপনারা কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে আসুন। উপাচার্যের আহ্বানে সাড়া দিয়ে আগামী 7 কার্যদিবস পর্যন্ত শাটডাউন কর্মসূচি স্থগিত করেন কর্মকর্তা কর্মচারীরা। তারা আমাদের কথা দিয়েছেন যে বিষয়গুলো যেহেতু প্রাতিষ্ঠানিক বিষয়, এই বিষয়গুলোর জন্য সময় আমাদের দিতে হবে। আজকে দুপুর 1টার সময় 24 তারিখ আমরা আমাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র শিবির। শিক্ষার্থীদের স্বার্থে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান তারা। নির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক গোষ্ঠীর শিক্ষক যারা এই পোষ্যকটা ফিরিয়ে এনে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করেছে এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপরাজনীতি করেছে। গত 20 সেপ্টেম্বর পোষ্যকোটাকে কেন্দ্র করে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। উদ্ভূত পরিস্থিতির কারণে পিছিয়েছে রাকসু নির্বাচন। ঘটনা তদন্তে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের 2টি কমিটি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। একদিন সময় বাড়ানোর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। কাল প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। গতকাল ব্যক্তিগত কারণ দেখিয়ে 9 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে চাকসুতে 4 জন ও হল সংসদে 5 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। কাল চূড়ান্ত প্রার্থী তালিকার সঙ্গে দেয়া হবে ব্যালট নম্বরও। এদিকে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী আগামী 15 অক্টোবর ভোট গ্রহণ হবে। অতিরিক্ত পানির চাপে পদ্মার তাণ্ডব। একের পর এক ভিটামাটি হারিয়ে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। অনেকের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। এদিকে নদীটি টইটুম্বুর থাকায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার প্রায় 11,000 পরিবার গত 1 মাস ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন। ফারাক্কার ভাটিতে ভারত থেকে আসা অতিরিক্ত পানির চাপে টালমাটাল পদ্মা। একের পর এক ভাঙছে তীর, নদীর পেটে ভিটেমাটি ও গাছপালা। বাড়িঘর হারিয়ে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার 5টি ইউনিয়নে পদ্মায় পানি বাড়া কমা যে অবস্থাতেই থাকুক, ভাঙনের মাত্রা তীব্র। সাজানো ঘরবাড়ি নদীতে চলে যাওয়ায় মাথা গোজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে কোনো মতে সংসার পেতেছেন অনেকেই।
নদীর টইটুম্বুর থাকায় গত 1 মাস ধরে পানিবন্দী এই 2 উপজেলার প্রায় 11,000 পরিবার। বাড়িঘর, দোকানপাট ও রাস্তাঘাট তলিয়ে ভোগান্তির চরমে। একটা বাড়ি আসলে ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, আবার এই বাড়িটাকে গোটা করতে অনেক ব্যয়বহুল খরচের ব্যাপার আছে। এদিকে ভারতীয় সীমান্তবর্তী চরাঞ্চলের বাসিন্দাদের নতুন ভোগান্তি পদ্মাপাড়ের খেয়াঘাটগুলো। স্থানীয়দের অভিযোগ, ইজারাদারদের যোগসাজশে নদীতে নৌকার সিন্ডিকেট গড়ে উঠেছে। অতিরিক্ত ভাড়া গুনতে হয় যাত্রীদের, এমনকি একটি ডাবেরও টোল দিতে হচ্ছে। বিষয়গুলো স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিয়েও প্রতিকার মেলেনি। 25 কেজি নুন নিয়ে গেলে 50 টাকা ভাড়া চাহে, একটা বাচ্চা ছেলে নিয়ে আসলে তারও ভাড়া চাহে। কিছুদিন আগে হয়তো 30 টাকা নিত, এখন তো 40 টাকা নাই। যতগুলা সিরিয়াল করবেন, যতগুলা খাদ্য আছে সব কিছু পয়সা নাই। যাত্রী হয়তো একটা নৌকাতে 100 পারবে, কিন্তু যাত্রীর জন্য বসা তো দূরে দাঁড়িয়ে থাকারও অসম্ভব। এটা আমাদের অত্যন্ত একটা জানের ভয়াবহ। উপজেলা প্রশাসন বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে, আর অতিরিক্ত টোল আদায়কারীদের বিরুদ্ধেও নেওয়া হবে আইনি পদক্ষেপ। অভিযোগ পাওয়ার সাথে সাথেই ইজারাদারকে আমি সতর্ক করেছি যে নদী ভাঙন প্রবণ এলাকাতে যে সকল মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে তারা যেন খুব স্বল্প মূল্যে নৌকাতে করে তারা একটু নিরাপদ জায়গায় যেতে পারে, সেই ব্যবস্থাটা করার জন্য। গত 1 মাসে পদ্মার ভাঙনে জেলায় 1.5 শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। 4 লেন হওয়ায় এশিয়ান হাইওয়েতে উত্তরবঙ্গ থেকে রাজধানী ঢাকায় যাতায়াতের ভোগান্তি কমেছে। তবে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসেনি, উল্টো বেড়েছে। নিয়ন্ত্রণ না থাকার সুযোগে নিয়ন্ত্রণহীনভাবে মহাসড়কে ছোট বড় যানবাহন চলাই এর মূল কারণ বলছেন চালক যাত্রীরা। তবে পর্যাপ্ত জনবল না থাকায় যানবাহন নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না বলে জানায় হাইওয়ে পুলিশ। এ যেন নিয়মভঙ্গের মোহরা। মহাসড়কে সাইনবোর্ডে লেখা উল্টো পথে চলাচল নিষিদ্ধ। বাস্তবে হালকা যানবাহনের চালকরা নিয়ম অমান্য করে উল্টো পথে মহাসড়কে উঠে আসছেন। এতে নিয়মিত যানজট সৃষ্টির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি। এছাড়া মহাসড়কের ওপরে গড়ে উঠেছে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার স্ট্যান্ড। 4 লেন হওয়ায় এশিয়ান হাইওয়েতে ঢাকা রংপুর মহাসড়ক হয়েছে প্রশস্ত, যেখানে দ্রুতগতির যানবাহনের জন্য রয়েছে আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভার। তবে বগুড়া অংশে এই মহাসড়কে আইন অমান্য করে রিক্সা, অটোরিকশা, সিএনজি ও ভটভটি, নসিমনের মতো হালকা বাহন চলাচল করায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 9 মাসে 72টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 81 জনের। হাইওয়ে পুলিশ মহাসড়কটির 16টি স্থানকে দুর্ঘটনা প্রবল হিসেবে চিহ্নিত করেছে, যার মধ্যে ঢাকা রংপুর অংশে 13টি ও বগুড়া নাটোরে 3টি স্পট। বাসের পাশেই নামে দিতে হয়, তাছাড়া প্যাসেঞ্জার শোনে না। যাত্রীরা লিয়ে আসে তারপর আসি আমরা আনে থাকলে তারা সেটা এনে উল্টা জলটা দিয়ে বাজার দিলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হাইওয়ে পুলিশ মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মামলা দিয়েছে 4736টি। জরিমানা আদায় হয়েছে প্রায় 2,06,67,975 টাকা। পর্যাপ্ত জনবল না থাকায় যানবাহন নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না জানায় হাইওয়ে পুলিশ। বেপরোয়া গতিতে যারা গাড়ি চালায় তাদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা গ্রহণ করতেছে এবং চালকদের সচেতনতা এবং ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না চলতে পারে সেগুলোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যে লেনগুলো তৈরি করা হয়েছে 3 হুইলারের জন্য, সেই লেনগুলোতে বাস, ট্রাক এগুলো দাঁড়িয়ে আছে। মূল লেনে যখন এই 3 হুইলারগুলো যাচ্ছে, বাস ট্রাকে যারা আছে চালকরা তারা দোষারোপ করছে, আমরা কেউই কোনো আইন মানছি না। সাধারণ যাত্রীদের দাবি চালকদের দক্ষ করে তোলার পাশাপাশি মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে যাত্রীদের গন্তব্য নিরাপদ করা হোক। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। কক্সবাজারের ডুলা হাজরায় ছুরিকাঘাতে হত্যা করা হয় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে। এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে 2টি মামলা হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে থাকলেও আসামিদের হুমকিতে সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সময়টা 2024 সালের 24 সেপ্টেম্বর। একটি নির্জন রাতে বিভীষিকা বদলে দিয়েছে কক্সবাজারের চকরিয়ার দুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের পুরো চিত্র। এই গ্রামেই ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জন। ঘটনার পর থেকেই সন্ধ্যার পর বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা। এই ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে দায়ের হওয়া 2 মামলায় মোট 18 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে 12 জন গ্রেপ্তার হলেও এখনও পলাতক রয়েছে 6 জন। এখন যারা ডাকাত ধরা পড়ে নাই ওরা আবার আক্রমণ করতে পারে, এখানে আমাদের পাড়ার মধ্যে জন্য সবাই বইয়া আছে। আমরা সত্য সাক্ষী দেওয়াতে
ওই মেম্বার আমার উপর গত 3 দিন আগে আমার উপর হামলা করে, আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। কোর্টে এজলাসে কয়েকবার হুমকি দেয়, দুর্দর্শ ডাকাত হেলাল সে এবং হচ্ছে যে মানে জানে মেরে ফেলার হুমকি দেয়। এটা আমরা আসলে কোর্টকে পিটিশন আকারে জানিয়েছি। পুলিশ বলছে মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও চার্জশিট দাখিল করা হয়েছে। এখন পর্যন্ত এরকম কোনো সাক্ষী আমাদেরকে বলে নাই, তবে আমরা প্রত্যেকটা সাক্ষীর খোঁজখবর আমাদের আছে। টাঙ্গাইল জেলার সন্তান লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারওয়ার নির্জন 2022 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমির 82তম দীর্ঘমেয়াদী কোর্স থেকে কমিশন লাভ করেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সম্প্রতি এলাকায় একাধিক ডাকাতির ঘটনায় পাহারা দিচ্ছিলেন তারা। এ সময় 2 জনকে ডাকাত সন্দেহে আটক করে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হায়দার ইসলাম নামে একজনকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত হায়দারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। নারায়ণগঞ্জে ভোজ্য তেলের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। পুড়ে গেছে বেশিরভাগ মেশিনপত্র ও বিপুল পরিমাণ কাঁচামাল। দুপুরে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় আবুল খায়ের গ্রুপের সঙ্গে অঙ্গ প্রতিষ্ঠান গ্লোব এডিবল ওয়েল লিমিটেড কারখানায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগে কারখানাটির বেশিরভাগ মেশিনপত্র বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে যায়। স্থানীয়রা জানান, কারখানাটির সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের শীট ক্রাশিং সেকশন থেকে আগুনের সূত্রপাত ঘটে। রংপুর 3 আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছেন সংসদীয় আসন রক্ষা কমিটি। দুপুরে নির্বাচন অফিসের ফটকে বিক্ষোভ ও সমাবেশ করেন তারা। এ সময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিনা কারণে রংপুর 3 আসনের সংযুক্ত সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ডকে রংপুর 1 আসনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এতে দুর্ভোগে ওই এলাকার মানুষ। কোনো প্রকার গণশুনানি না করেই এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা। নগরীর 9 নং ওয়ার্ডকে পুনরায় রংপুর 3 আসনের সঙ্গে যুক্ত করার দাবি জানান আন্দোলনকারীরা। ফরিদপুরের ভাঙায় 2টি ইউনিয়ন পুনর্বহাল সহ 4 দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ভাঙা সরকারি KM কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এ সময় তারা আলগী এবং হামিরদি ইউনিয়নকে পুনরায় ভাঙা উপজেলার সাথে সংযুক্ত করা, মিথ্যা মামলা প্রত্যাহার, প্রধান সমন্বয়ক সিদ্দিক চেয়ারম্যান সহ আটকদেরকে মুক্তি এবং নিরীহ মানুষকে হয়রানি না করার দাবি জানান। যতদিন পর্যন্ত পুনরায় গেজেট প্রকাশ করা না হবে ততদিন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 19 জনকে পুশ ইন করেছে বিএসএফ। ভোরে ভোলাহাটের চাঁদ শিকারী সীমান্ত দিয়ে 19 জনকে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে 6 জন নারী, 10 জন পুরুষ ও 3 জন শিশু রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিজিবি। ময়মনসিংহ জেলা পরিষদে 2024-25 অর্থ বছরে রাজস্ব বাজেটের জনস্বাস্থ্য উপখাতে 47টি প্রকল্পে 86,50,000 টাকা বরাদ্দে অনিয়ম দুর্নীতি নিয়ে সম্প্রতি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে সময় টিভি। এরই প্রেক্ষিতে অনিয়ম তদন্তে নেমেছে দুদক। বেলা 11টায় জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালায় দুদক ময়মনসিংহের 4 সদস্যের একটি দল। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সর্দারকে পাওয়া যায়নি। তিনি দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করছেন বলে জানানো হয়। অন্যান্য কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের বিভিন্ন নথি সংগ্রহ ও যাচাই বাছাই এবং পরে নথিপত্র নিয়ে সরেজমিনে অনুসন্ধান করে তদন্ত দল। এ ঘটনায় তদন্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা। গত 19 সেপ্টেম্বর এ সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয় সময় টিভিতে। রাজশাহীর ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ মৃতপ্রায়। একসময় কুমারপাড়ায় তৈরি হতো দৃষ্টিনন্দন মাটির বিভিন্ন পণ্য, যা থেকে জীবিকা নির্বাহ করত শত শত পরিবার। কিন্তু আধুনিকতার ছোঁয়া আর নানা সংকটে সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সহায়তা চান কারিগররা।
রাজশাহীর এই কুমারপাড়ায় একসময় দিন রাত চলত হাঁড়ি পাতিল তৈরির কাজ। এখন সেই শব্দ অনেকটা থেমে গেছে। চাহিদা কমে যাওয়ায় অনেকেই ছেড়ে দিয়েছেন পূর্বপুরুষের এই পেশা। ফলে দিন দিন ফিকে হয়ে যাচ্ছে কুমারপাড়ার কোলাহল। গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ছিল মৃৎশিল্পের প্রাণকেন্দ্র। এখানকার কারিগরদের হাতে গড়া মাটির হাঁড়ি পাতিল, খেলনা সব কিছুর কদর ছিল গ্রামগঞ্জে ও শহরের বাজারে। ছিল জমজমাট ব্যবসা। কিন্তু এখন সংসার চালানোই দায় কুমারদের। আগে যেরকম চলেছে ওরকম তো আর চলছে না। এটা ছাড়া তো আমাদের কোনো কিছু করে না। এটা আমাদের ব্যবসা চললেও করতে হবে, না চললেও করতে হবে। মাটি পাওয়া যায় না এবং ব্যবসা বাণিজ্য সেভাবে বেচা কিনাও কমে যায়। শত শত বছরের এ ঐতিহ্য কষ্ট করে হলেও ধরে রাখতে চান অনেকে, কিন্তু অনিশ্চিত এই পেশাতে আসতে চায় না নতুন প্রজন্ম। আপাতত কর্ম করছি, খাচ্ছি, আমাদের এদের লেখাপড়া ছেলেপেরা এই সেই খুব অসুবিধা হচ্ছে। সারা বছর তো আমরা মাটিতে ওই এক জায়গা থেকে তুলতে পারি না, কারণ বন্যা আসে বা বৃষ্টির জল আসে, তখন ওইটা প্লাবিত হয়ে যায়। হাঁড়ি পাতিলের চাহিদা কমলেও মাটির তৈরি বিভিন্ন শৌখিন পণ্যগুলোর কদর রয়েছে বাজারে। কিন্তু রাজশাহীর মাটি সেসব পণ্য তৈরির জন্য উপযুক্ত নয়। তাই কিছু পণ্য আমদানি করে ব্যবসা করছেন কেউ কেউ। হাঁড়ি টাড়ি এগুলো বানানো হয় হাতানি, এসব বাড়িতে বানানো হয়, কিন্তু কাপ প্লেট মগ ডিনার সেট থাল গ্লাস ওগুলো বাহির থেকে আসে। আমার এই মাটির অত ভালো হয় না। আধুনিকতার ছোঁয়া আর নানা সংকটে হারিয়ে যেতে বসা এই শিল্পকে ধরে রাখতে সরকারের আলাদা কোনো পরিকল্পনা না থাকলেও ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আওতায় মৃৎশিল্পে আগ্রহীদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তার আশ্বাস বিসিকের কর্মকর্তার। মৃৎশিল্পেটা যে একটা আধুনিকতার ছোঁয়া দেওয়া যায়, সেই ধরনের প্রশিক্ষণ নিয়ে যদি কেউ রাজশাহীতে এই ধরনের মৃৎশিল্প গড়ে তুলতে চায়, সেই ক্ষেত্রে আমরা আমাদের ডিজাইন সেন্টারে প্রশিক্ষণের জন্য তাদেরকে আমরা পাঠায়ও এই সহায়তাও আমরা তাদের দিতে পারি। মৃৎশিল্প কেবল জীবিকার মাধ্যম ছিল না, এটি রাজশাহীর সংস্কৃতি ও ঐতিহ্যেরও প্রতীক। সরকারের উদ্যোগ ও সহায়তা ছাড়া এই ঐতিহ্য একেবারে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা মৃৎশিল্পীদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবাধ সুষ্ঠু নির্বাচন আশা ইইউ সহ উন্নয়ন সহযোগীদের। বরিশালে ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। নভেম্বরে আসছে পোস্টাল ব্যালট অ্যাপ। গুজব ঠেকাতে সজাগ থাকার আহ্বান উপদেষ্টার। প্রশাসনের আশ্বাসে শাটডাউন কর্মসূচি স্থগিত রাবি কর্মকর্তা কর্মচারীদের। পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অনড় শিক্ষকরা। কর্মবিরতির প্রতিবাদে শিবিরের মানববন্ধন। এবং টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ আরেক ফায়ার ফাইটার নুরুল হুদার মৃত্যু। নেত্রকোনায় গ্রামের বাড়িতে দমকল কর্মী শামীমের দাফন সম্পন্ন। এলাকায় শোক। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। আলিফ, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।